তিনি যেভাবে চাইবেন আমাদের ভারত সরকারের নীতির কোনো পরিবর্তন নেই। তিনি যেভাবে চাইবেন সেভাবে ফিরতে পারেন। তার ফেরার ব্যবস্থা তাকে সাহায্য করতে পারি আমরা। সেটা কি, তার তো কোনো ট্রান্সপোর্ট নেই, ট্রাভেল ডকুমেন্ট নেই, ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া হবে। সড়কপথ যেতে পারে, বিমানে চাইলে বিমানে যাওয়ার জন্য ট্রাভেল ডকুমেন্ট। এবার বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত সরকারের দেওয়া ওই ট্রাভেল ডকুমেন্ট অনুসারে তারা তাকে গ্রহণ করবেন কি করবেন। সেটা বাংলাদেশ সরকার এখনো জানেন না। ফলে আকবরী যে তারা, আমি তাদের হয়ে মন্তব্য করতে পারি না। তারা যখন জানতে পারবেন যে ভারত সরকার ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে, তখন তারা হয়তো প্রতিক্রিয়া দেবেন, ফিরছেন কি ফিরছেন না, বা তারা গ্রহণ করছেন কি করছেন না, নাকি তারা বন্দী হিসেবে বেরোচ্ছেন। গতকাল তো একজন তথ্য উপদেষ্টার কিছু কমেন্ট দেখলাম প্রকাশিত হয়েছে, তিনি আসতে পারেন। কারণ আগে ছিল কি, আইসিটি যে তার যে বিচার, সেই বিচারে তিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি। বাংলাদেশের আজ পর্যন্ত কেউ জানে না ওই রায়টা কি, শুধু জানে ফাঁসির আদেশ। রায়টা কোনো ওয়েবসাইটে আছে? এত গোপনীয় কেন রায়টা? এটা গোপনীয়। রায় দিয়ে অপরাধ করেছেন, রায় দিয়েছেন, তার রায়টা প্রকাশ করে দিন। প্রকাশ করছেন না, অদ্ভুত বিষয়। কেউ জানতে পারছে না রায় কি লেখা আছে, অথচ বলছেন রায় হয়ে গেছে। এখন বলছেন, দেখুন খুব চমৎকার কথা বলেছেন তথ্য উপদেষ্টা। উনি বলেছেন উনি এলে ন্যায় বিচার পাবেন, তার আইনজীবী দিয়ে আসতে পারবেন। তার মানে কি, ওই আইসিটি ট্রাইব্যুনালের রায়টা বাতিল, তার মানে নতুন করে আর একটা বিচার হবে। সেই বিচারের সম্মুখীন হতে শেখ হাসিনা রাজি, উনি আমাকে বলেছেন যে সেরকম যদি বিচার হয় নিশ্চিতভাবে সেই বিচারে। এবং যখন আইসিটি গঠনটাই তো বেআইন, কারণ আইসিটি গঠন হচ্ছে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে। ইউনূস সরকার যেটা করেছেন সেটা হচ্ছে একটা অর্ডিন্যান্স পাস করে আইসিটির অধীনে ফৌজদারি অপরাধকে যুক্ত করেছেন। ফৌজদারি অপরাধের জন্য তো সাধারণ আদালত আছে, সেটা আইসিটি কেন? আইসিটির একটা জিনিস জানেন হয়তো অনেকে, আইসিটির কোন রায় যাই ঘটে থাকুক, মুক্তিপাত কি ফাঁসি হোক, কোনটাই ভারতের খবর। কারণ ভারত আইসিটি স্বাক্ষর করি। ভারত আইসিটি বলে কোনো বস্তুকে অনেক কিছু, যেমন ভারত আন্তর্জাতিক অনেক সনদ আছে ভারত সই করেনি, এমনি আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালে ভারত তার কোনো রায় নেই। কারণ ভারতীয় ধরনের কোনো ট্রাইব্যুনাল কোনদিন হবেও না, ভারত যেহেতু স্বাক্ষর করে। ফলে সেই আদালতের রায় কি হচ্ছে সে নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই। ভারত জাস্ট মানে যেটা বলেছেন রণদীপ জয়শাহ বলেই তো বলছেন। অফিসিয়ালি বলেছেন যে আইনি এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে। আজকে সম্ভবত একটু জানি না, সকালবেলা বলে কিনা জানি না, একটু নেটের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক। কেউ হয়তো ষড়যন্ত্র করছে আপনার সঙ্গে যাতে কথা না হয়। না, আমার মনে হয় ভারত থেকে ষড়যন্ত্রটা হচ্ছে। হতে পারে, বাংলাদেশ থেকেও হতে পারে। যাই হোক, আমরা হয়তো খুব উনি আসলেই গ্রেপ্তার হবেন, আইনমন্ত্রী গতকালকে বলেছেন। তো এবং উনি আসুক সেটাও সবাই চায়। এবং আপনি নিশ্চয়ই আসিফ নজরুলের কথা শুনেছেন যে উনি কেন ডিসেম্বর, উনি কালকেই আসুক এরকম বলেছেন। উনি কে আমি জানি না, উনি কে এখন তো কেউ নন না। কোনো পজিটিভ নাগরিক যে কোনো কথা বলতেই পারে, সব কথার উত্তর আমি দেবো কিন্তু উত্তর। এখনকার আইনমন্ত্রী উনি বলেছেন যে উনি আসলেই গ্রেপ্তার হবেন। তিনি কে? এখনকার আইনমন্ত্রী বলেছেন যে উনি আসলেই গ্রেপ্তার হবেন। আগের আইনমন্ত্রী মানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি বলছেন জানি না, আগের কথা বাদ দিন। বর্তমানে যারা সরকার আছে গ্রেপ্তার হবে, শেখ হাসিনা নিজে বলেছেন ফাঁসি হোক, গ্রেপ্তার হোক, যাই হোক তবু যাও। তিনি তো অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু বলেননি আচ্ছা আমাকে মুক্ত করে ওখানে ঘুরে বেড়াতে দিন, তা তো বলেননি। বলেছেন গ্রেপ্তার। উনি যে প্ল্যান গুলো করছেন এইভাবে উনি আসবেন, কিন্তু উনি বাংলাদেশ সীমানায় ঢুকলেই তো উনি গ্রেপ্তার হয়ে যাবেন। তো ওনার সেই মেট্রো রেল, কিন্তু ভেবে রাখুন যেটা আপনারা 3-4 আগস্টে দেখেছেন বাংলাদেশে, যেটা বলছেন ওই বিপ্লবের কথা, যেখানে হাজার হাজার মানুষ। শেখ হাসিনা যেদিন পৌঁছাবেন সেদিন কোটি খানেক মানুষ যাবে সীমান্তে, সব উপেক্ষা করে। আপনাদের সেনাবাহিনীর কথাটা এটা তো আওয়ামী লীগ বলছে না, আওয়ামী লীগ বলছে না, 6 কোটি তার সমর্থক আছে নিশ্চয়ই, তারা 6 কোটির মধ্যে 1 কোটি গেলেই তো যথেষ্ট। কিন্তু যাবে, আমি তো রোজ ফোন পাই, আমি জানি প্রস্তুত
বাংলাদেশে যারা আছে তারা প্রস্তুত, তাদের কোনো ভয় ডর বলে নেই, তারা প্রস্তুত হচ্ছে। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে, আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে 4 আগস্ট সেনাবাহিনী প্রধান ঘোষণা করেছিলেন যদি জনতার জমায়েত হয় তাহলে সেখানে গুলি চালাবো না। তাহলে সেই সেনাবাহিনীকে আবার ঘোষণা দিতে হবে শেখ হাসিনা যেদিন ফিরবেন 6ই ডিসেম্বর সেদিন যেন তারা যেন গুলি না চালান। কারণ তারা যদি সেই সিদ্ধান্ত না ঘোষণা করেন তাহলে প্রমাণিত হয় যে শেখ হাসিনা হটানোর জন্য তিনিও একটা ভূমিকা পালন করেছেন। আমি তার বলবো কোনো দোষারোপ করছি না, আমি বলছি তিনি যদি ঘোষণা না করেন যে 6ই আগস্ট 6ই ডিসেম্বর শেখ হাসিনা যেদিন যাবেন সেদিন যদি কোটি খানেক মানুষ জমায়েত হয় তাদের ওপর গুলি চালাবেন না, যেমন 4 আগস্ট গুলি চালাননি। ফলে এইটা তো ঘোষণা তাকে দিতে হবে, এবং এই ঘোষণা তিনি দিতে পারেন হয়তো সেই কারণে সেনাবাহিনী এবং আপনাদের সরকারের মধ্যে যেটা ওপরে বোঝা যাচ্ছে না, ভেতরে ভেতরে অনেক কিছু উথাল পাতাল, যেটা বলে উথাল চলছে। কি হবে জানি না, আগস্টে ঘটবে, আগস্টে একটা কিছু ঘটবে। আচ্ছা, আপনি বলেছেন যে 6ই ডিসেম্বর আমরা তো মানে ডেট পাইনি কোথাও, মানে 6ই আমি ডিসেম্বর মানে প্রতিটি ডেট বলছি এই কারণে, 6ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশ সরকারকে ভারত আনুষ্ঠানিক প্রথম স্বীকৃতি দিয়েছিল, ভারত এবং ভুটান। তারপরে 16ই ডিসেম্বরের কথা, তাই না? 6ই ডিসেম্বরকে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে উদযাপনের একটা দুই দেশের সরকারের মধ্যে সিদ্ধান্ত হয়েছিল। সেই দিনটা একটা মানে খুব পবিত্র দিন দুই দেশের জন্য। সেই জন্য আমি 6ই ডিসেম্বর বলছি। ডিসেম্বর মানে যে ডিসেম্বরে তো একটা নির্দিষ্ট দিনে, এখন দিয়ে 6 থেকে 16 যুদ্ধ হয়েছিল এবং 16তে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে। এবারও সেদিন যিনি যাবেন পাকিস্তানি সাগরেদরা সেদিন হয়তো আত্মসমর্পণ করবে। সেই দৃশ্য দেখার জন্য গোটা দেশ বিশ্ব অপেক্ষা করে আছে। আগস্ট মাসের কথা আপনি 2-3বারই বলেছেন যে সরকার না, প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের মধ্যে এক ধরনের পরিবর্তন আশা করা যাচ্ছে। এটা কতটা মানে আমরা আশাবাদী হতে পারি? বা আপনাদের কি কাগজ লিখেছিল আমি নাকি ডিপ স্টেটের লোক, তো আমাকে সেই কি বলা হয়েছে যে একটা কিছু ঘটতে চলেছে। আমার মনে হয় সেই যারা লিখেছিল তারাও ডিপ স্টেটের লোক, তারা যদি এটা তদন্ত করে ভালো। এটা আমি দায়িত্বটা বাংলাদেশের সাংবাদিকদের বলছি। আমি যদি ধরুন কোনো বাংলাদেশের কাগজের সম্পাদক হতাম তাহলে আমি বলতাম যে এই ব্যাপারে রিপোর্টারদের এক্ষুনি অনুসন্ধান করা উচিত। কোনো কি ঘটছে কিছু রাষ্ট্রপতি ভবনে বা ঘটে গেছে দুদিনের মধ্যে, সে খবরগুলো গোয়েন্দা সূত্রে আসে। মানে গোয়েন্দারা তো দুদেশের গোয়েন্দারাই তো নজর রাখে, দুদেশের গোয়েন্দাদের মধ্যেই কথাবার্তা হয়। আপনাদের দেশের ডিজিএফআই এর সঙ্গেও আমার কথা হয় মাঝে মাঝে কথা, তারাও আমাকে কিন্তু অনেক বন্ধু মানে ভাবেন বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের সাথে ভালো হয় সেই রকম। সাংবাদিকদের সাথে অনেকেরই বন্ধুত্ব থাকে। না, রাজনৈতিক আদর্শ নিয়ে কোনো কথা বলেন না, প্রো আওয়ামী লীগ কি প্রো বিএনপি প্রো জামায়াত এরকম কোনো কথা না, প্রকৃতপক্ষে কি ঘটছে তথ্য বিনিময়। আচ্ছা, আমাদের 3জন সেনাবাহিনীর প্রধান মানে সরি মেজর জেনারেল, 3জন, জেনারেল আকবর, তারপরে জেনারেল মুজিব এবং জেনারেল আরেকজনের নাম আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারতেছি না। 3জনকে আপনাদের সেনানিবাসে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, বা এখন কেউ বলছে যে কৌশল মানে কূট কৌশলের জন্য বা বিভিন্ন পন্থা অবলম্বনের জন্য তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে বা তাদের থেকে অনেক তথ্য নেওয়া হচ্ছে। আপনি কি জানা আছে যে আসলে কেন 3জনকে সেনানিবাসে নেওয়া হয়েছে, বা নিরাপত্তার জন্য নাকি? আমাকেও আপনাদের ডিজিএফআই থেকে আমাকে জিজ্ঞেস করেছিল, দুজনের কথা সকলেই জানে, তারা দুজনে আছেন, ভারতে ছিলেন। আমি শুনেছি সম্প্রতি নেই, চলে গেছেন ভারত ছেড়ে। 3য় জন মুজিব, তার কথাটা মানে খুব শিওর আমি এখনো নিশ্চিত হতে পারি সত্যি কথা বলতে গেলে। কিন্তু খুব স্বাভাবিক, তারা তো প্রত্যেকেই ধরুন দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন, ফলে তাদের সঙ্গে আমাদের ধরুন সেনা প্রধান তিনি তো প্রকাশ্যেই বলেছেন যে আমার কাউন্টার পার্টের সঙ্গে আমার নিয়মিত কথা, অফলাইনে নিয়মিত কথা, তিনি প্রকাশ্যে বলেছেন, সাংবাদিকদের কথা বলেছেন। তো সেই কথাবার্তার সূত্রে বর্তমানে যারা আছেন তাদের সঙ্গেও কথা হচ্ছে, অতীতে যারা ছিলেন তাদের কাছ থেকেও গোটা ব্যাপারটা বোঝা উপলব্ধি করার জন্য নিশ্চয়ই সেই ধরনের কোনো কথাবার্তা হচ্ছে।
কিন্তু তার অর্থ এই নয় যে ভারত আগবাড়িয়ে কোনো হস্তক্ষেপ করবে, সেটা না, সেটা ভারত করবে না। সেটা করলে ভারতের বদনাম হতে পারে আন্তর্জাতিক, সেটা না। সমস্যার সমাধান রাজনৈতিক ভাবে হওয়া উচিত। রাজনৈতিক ভাবে হওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপের কথা হয়তো ভাবা হচ্ছে। এই সবসময় আমরা শুনেছি শেখ হাসিনার সাথে ভারতও আছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা খুব অতপ্রতভাবে কাজ করে। তো 5ই আগস্টের সময়ও কাজ করেছে, কিন্তু সেটা বিফলে হয়েছে, মানে জুলাই আগস্টে। তো এখনো কি সেভাবেই কাজ করে যাচ্ছে কিনা, ওনার ফেরত আসার ব্যাপারে কতটা ভূমিকা রাখছে, আর ডিপ স্টেটের ভূমিকাও বা কতটুকু ওনার আসার পেছনে? ধরুন ডিপ স্টেটের কথা যদি প্রকাশ্যে বেরিয়ে আসে তাহলে আর ডিপ স্টেট কেন? ডিপ স্টেটের কথা তো প্রকাশ্যে বেরোয় না, সেটা তো বলতে পারবো না, আমি জানি। আমি সাংবাদিক হিসেবে তথ্য সংগ্রহ করি, তথ্য জানতে পারলে বলে দিই, সে তথ্য যতটাই বিস্ফোরক। দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন আপনি যেটা বলছেন না, ভারত সরকারের ঘোষিত নীতি, এবং গতকালও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসাররা যে শেখ হাসিনা আমাদের সম্মানিত অতিথি, এই শব্দটা ব্যবহার করেছেন, সম্মানিত অতিথি। ফলে তিনি যখন যেভাবে চাইবেন তাকে যাওয়ার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব, সেটা বলেছেন তারা। ফলে আপনি যেটা বলছেন ভারতের ঘোষিত নীতি, তিনি যখন যা চাইবেন, যেভাবে চাইবেন যেতে, তাকে সেইভাবে তাকে যাওয়ার পথ করার জন্য যা যা সাহায্য দরকার সেই সাহায্যগুলো ভারত সরকার করে। মানে ওনার বিদায়ের সময় যেরকম অনেক ধরনের কাজ করা হয়েছিল অনেক দিক থেকে ডিপ স্টেটে বলি, আর সেরকম আসার সময়ও তো অনেক আন্তর্জাতিক সংস্থা কাজ করতে হবে, বা এখন থেকে আপনি যেটা বলেছেন যে আলাপ আলোচনা চলছে, আমরা নিজেরাও জানি যে বিভিন্ন বিদেশে ইউরোপীয় ইউনিয়নে আলোচনা চলছে। সেদিন দেখলাম যে অক্সফোর্ডেও আলোচনা চলছে, একটা সেমিনার, সেখানে সজীব ওয়াজেদ জয়ও অংশগ্রহণ করেছেন। সো এইগুলো তো একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, মানে ডিসেম্বরে আসার বা যখনই আসে। আগামী দেখবেন, আমি শুনেছি আগামী সেপ্টেম্বর থেকে বিশেষ করে জাতিসংঘের অধিবেশন যখন হয় তখন সেখানে আলোচনাটা প্রাধান্য পাবে, কারণ এবার ভারত আবার সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য পদ পেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ধরুন ওই সময় ইউরোপের পার্লামেন্টে এবং আরো অন্যত্র ইউরোপের অন্যান্য দেশে আলোচনার আয়োজন হয়েছে বলে আমি জানি। একটা ডেট জানি তো, সেপ্টেম্বরে আছি আমি আমন্ত্রিত, হয়তো যদি সব ঠিকঠাক থাকে যেতেও পারি। ব্রাসেলস এবং প্যারিস, তারপরে নিউ ইয়র্ক। ফলে লক্ষ্য করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আগে ভারতের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বজুড়ে আগে একটা জনমত তৈরি করছেন, তাই না? তিনি ভারতের বিরুদ্ধে করে প্রণব মুখার্জি বিভিন্ন দেশে দেশে ঘুরে বেরিয়েছেন, কোনো মতামত তৈরি করেছেন। আমার মনে হচ্ছে শেখ হাসিনা প্রত্যাবর্তনের আগে এরকম একটা আন্তর্জাতিক পরিবেশ তৈরি করার একটা উদ্যোগ আওয়ামী লীগ, এটা ভারত সরকার নিয়েছে তা বলাটা ভুল হবে, এটা আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ যাতে একটা জনমত তৈরি হয় আন্তর্জাতিক ভাবে যে তার দেশে ফেরাটা পথ প্রশস্ত করা, এবং একটা রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রসেস থেকে বাইরে রাখাটা অবাঞ্ছিত একটা অস্বাভাবিক ঘটনা, সেটা কখনোই নয়। এবং সেটা বেশি দিন থাকলে কিন্তু, যেটা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমিও একমত, যে তাহলে বাংলাদেশের অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধ হতে পারে। ফলে গৃহযুদ্ধ যদি রুখতে হয় সেটাও একটা অস্বাভাবিক ঘটনা ঘটবে, সেটাও ডিসেম্বর। তো সেরকম ঘটনা যাতে না ঘটে তার পক্ষে সুবিধাজনক হচ্ছে একটা কোনো আলাপ আলোচনা করে একটা যেন বাতাবরণ যদি তৈরি করা যায়, বা জাতীয় ঐক্যমত্য তৈরি করা যায় মুক্তিযুদ্ধের পক্ষে। যেমন বিএনপিও তো দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষে, তারাও তো মুক্তিযুদ্ধের পক্ষে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা, এই শক্তিরা যদি একটা জাতীয় সংহতি তৈরি করতে পারে, ঐক্য তৈরি করতে পারে, প্রতিশোধের হাতে নয়, তাহলে আমার মনে হয় একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা স্থিরতা আসবে। সেক্ষেত্রে উন্নয়নের রাস্তা খুলে যাবে। সাধারণ মানুষ যারা বহু কষ্টে আছে, শিল্পপতিরা কষ্টে আছে, তাদের উপর এখনো নিয়মিত চাঁদাবাজি চলছে,
এখন আমি নিজে জানি, নাম বলছি, একজন পার্লামেন্টেরিয়ান, তিনি নিজে চাঁদা চাইছেন, যেহেতু নির্বাচনের পর সেই শিল্প গোষ্ঠী চাঁদা দেওয়া বন্ধ করেছে। তারা ক্ষমতায় নেই, তবু তারা চাঁদা দেয়। এবং কয়েকশো শয়ে শয়ে কোটি চাঁদা চাইছেন। কি করে তারা ব্যবসা করবে? এই অবস্থায় ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, সাধারণ মানুষ আছেন, ফলে তাদের জীবনের কিন্তু একটা স্থিরতা আসতে পারে। এটা বাংলাদেশের সমস্ত মানুষের একযোগে ভাবা উচিত। এই সংঘাতের রাস্তা এড়িয়ে কিভাবে একটা বাতাবরণ তৈরি করা যায়, একটা শান্তির বাতাবরণ তৈরি করা যায়। ভুল ত্রুটি থাকবে, অপরাধ করলে তার বিচার হবে না, কথা আমি বলছি না, অপরাধের বিচার হওয়া উচিত, কিন্তু ন্যায় বিচার হওয়া উচিত। সেটাই সিভিলাইজ সোসাইটির নিয়ম। তা নাহলে তো বলা হয় ক্যাঙ্গারু কোর্ট, তাই না? হুম হুম হুম। ধন্যবাদ।